নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস আপনাদের কাছে নিয়ে এসেছি এখনকার প্রতিবেদন। বিষয় সীমান্ত এবং সীমান্তে নির্মাণ নিয়ে দু দেশের যে সমস্যা ইদানিংকালে দেখা যাচ্ছে খুব বেড়ে গেছে ভারত বাংলাদেশের মধ্যে। এখনকার আলোচনার বিষয় সেইটি। আপনারা জানেন যে গত মাসে জানুয়ারি মাসে নদিয়া সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল এই কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে, এবং সেখানে গুলি পর্যন্ত চলেছিল। একটা সময় এক মহিলা বিএসএফ জওয়ান, তাকে বাধ্য হয়ে তার উপরে যখন বাংলাদেশ থেকে বেশ কিছু মানুষ এসে তার উপরে চড়াও হতে যায়, তখন তিনি গুলি চালিয়েছিলেন এবং সেই গুলি চালনায় একটি প্রাণহানির ঘটনাও ঘটেছিল। তারপরে বেশ কয়েকটা দিন দেখা গিয়েছিল সীমান্তের সমস্যাটা একটু যেন নেমে আসছে, কমে আসছে, উত্তেজনাটা কমে আসছে। কিন্তু দুদিন আগে বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, তিনি সাংবাদিক সম্মেলন করে আগামী এই মাসেই যে 20 তারিখ নাগাদ যেটা ভারতের নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফের মধ্যে যে বৈঠক হবে, সেই বৈঠকে তাদের আলোচ্য বিষয় নিয়ে তিনি এমন কিছু উত্তেজনাকর কথাবার্তা বলেছিলেন যে সেই উত্তেজনাকর কথাবার্তা সেগুলো আবার ভারত বাংলাদেশ দু দেশের এই সীমান্ত সমস্যায় আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এতদিন ধরে যে এই ভারত বাংলাদেশ সীমান্তের যে উত্তেজনা, এই যে নির্মাণ নিয়ে, সেটা ভারতের পক্ষে থেকে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে এই উত্তেজনাটা শুরু হয়েছিল, এবং সেই উত্তেজনাটা মোটামুটি ছিল এটা পশ্চিমবাংলায় নদিয়া মালদা এই সীমান্ত ঘিরে। কিন্তু এখন দেখা যাচ্ছে কয়েকদিন আগে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে একটা এই উত্তেজনাটা একটা আবার বেড়ে গেছে। এই সীমান্তের উত্তেজনা এটা ঘটেছে ত্রিপুরায়। ত্রিপুরা গভর্নমেন্ট থেকে গতকাল সেখানটায় তারা ঘোষণা করেছে যে আগামী মাসে, এই মাসে যে সীমান্ত নিরাপত্তা নিয়ে যে বৈঠক হবে সেখানে নয়, তারা বলেছেন যে দু দেশের মধ্যে যে জয়েন্ট রিভার কমিশন, দু দেশের মধ্যে নদী সংক্রান্ত যে যৌথ কমিশন আছে, সেই কমিশনে তারা একটা বাংলাদেশের পক্ষ থেকে একটা খুব বড় একটা ঘটানো হয়েছে। সেটা এই আগরতলা সীমান্তে সেখানে যে মৌলভীবাজার বাংলাদেশের মধ্যে যে তাদের যে আলীনগর ইন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, সেখানটায় এটা হচ্ছে ত্রিপুরার যে রাঙ্গাউতি বলে যে এরিয়া আছে, সেই এরিয়ার সংলগ্ন। এবং এখানে বাংলাদেশ করেছে কি, তাদের ওখানে যে নদী আছে ওখান দিয়ে গেছে, সেই নদীর ওপর দিয়ে নদীতে সেখানে জিরো লাইনের ওপরে আমাদের এখানে নদিয়া এবং মালদাতে যে বাংলাদেশের তরফ থেকে যে অভিযোগ ছিল, সেটা হচ্ছে নিয়ম হচ্ছে দু দেশের সীমান্তের যেটা মাঝখানে মধ্যবিন্দু, সেইখান থেকে 150 গজ, যে যার দিকে হোক না কেন, 150 গজ ছেড়ে দিয়ে তারা সেখানে তাদের কোনো পাকা নির্মাণ, যে কোনো নির্মাণ তারা সেখানটা করবে। এবং সেই নির্মাণটা করবার জন্যে এই নির্মাণের মধ্যে যে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আপত্তি ছিল যে 150 গজ না ছেড়েই, অর্থাৎ একেবারে মধ্যবিন্দু যেটা জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্ট থেকে 150 গজ না ছেড়েই ভারত সেখানটায় তাদের নির্মাণগুলো শুরু করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ত্রিপুরা সীমান্তে, ত্রিপুরার ওখানে, এবং ওই যে বললাম সেটা হচ্ছে বাংলাদেশের আবার যেটা মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আছে, জেলা আছে, সেই জেলার আলীনগরে তারা করেছে কি, বাংলাদেশ করেছে কি যে পাকা বাঁধ দিচ্ছে। এবং সেই বাঁধটা দিচ্ছে, সেই বাঁধটা একদম সেটা দিচ্ছে যে জিরো পয়েন্টে, জিরো লাইনের ওপর দিয়ে। এবং সেটা মোটামুটি অনেকটাই তারা দিয়ে আসছিল, কিছুটা দিয়ে আসছিল, এবং সেইটা ধরা পড়েছে অনেক পরে। সেটা কিভাবে ধরা পড়েছে সেটা বলছি।
এটা মনে রাখতে হবে যে 1972 সালে যে ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি হয়েছিল, সেই চুক্তি স্বাক্ষর করেছিলেন ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান। সেই চুক্তিতে বলা আছে দুদেশ তাদের সীমান্তের যেটা 0 পয়েন্ট, সেখান থেকে 150 গজ দূরে সেখানে গিয়ে নির্মাণ করবে, পাকা নির্মাণ। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে নির্মাণ যে 150 গজ যে সব জায়গায় ছাড়ার যে বাধ্যবাধকতা আছে এমনটাও নয়, 150 গজের মধ্যেও নির্মাণ করা যায়। এই পুরো 150 গজটাকেই একেবারে 0 পয়েন্ট থেকে 150 গজ দুদিকেই এই জায়গাটাই কিন্তু বলা হয় জিরো লাইন বলা হয় একটা। এই জিরো লাইনের মধ্যেও অনেক সময় কাজ করার যদি প্রয়োজন হয় নির্মাণের, তাহলে সেখানে দুদেশের মধ্যে যে একটা আলোচনা করে সহমতের ভিত্তিতে দুই দেশ এটা করতে পারে। এখন ভারতের পক্ষে থেকে এই ব্যাপারটা নিয়ে এতদিন কিন্তু অনেক জায়গাতেই যে বেড়া যে এই প্রথম দেয়া হচ্ছে সীমান্তে, তা নয়। সীমান্তে এর মধ্যে আমাদের যত সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে, তার মধ্যে অনেক জায়গাতেই বেড়া দেওয়া হয়ে গেছে, কাঁটাতারের বেড়া, কিন্তু সেখানটায় আপত্তি হয়নি। এখন নদিয়া সীমান্তে মালদার 2-1 জায়গায় সেখানটায় যেমন দেখা যাচ্ছে যে 150 গজের মধ্যে 150 গজ ছেড়ে সেটা করা যাচ্ছে না, নানান প্র্যাকটিক্যাল অসুবিধার জন্য। এই প্র্যাকটিক্যাল অসুবিধার জন্যই সেই জায়গাটা নিয়ে বাংলাদেশ আপত্তি করেছে যে 150 গজ ছেড়ে দিয়ে তারপরে করতে হবে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের যেটা, সেটা তারা সীমান্তে কাঁটাতারের বেড়া তারা দিতে চায় না, কারণ সীমান্ত খোলা থাকাতেই তাদের সুবিধে। এটা অনস্বীকার্য যে এই সীমান্ত দিয়ে যে বিভিন্নভাবে ভারত থেকে যে চোরাচালান সেখানে যায়, তার মধ্যে ওই ফেন্সি ডিলের মতো কিছু যে জিনিস রয়েছে, এগুলো ছাড়া এই জিনিসগুলো সেখানকার বাংলাদেশে যাচ্ছে। এই কিছুদিন আগেই ধরা পড়েছে 4টে বাংকারে 62,000 বোতল ফেন্সি ডিল ধরা পড়েছে, তার দাম কয়েক কোটি টাকা। এখন প্রশ্নটা হচ্ছে, এই জায়গাগুলোতে আপত্তির কথা কেন যে ওঠে সেটা বোঝা এই জন্যেই সহজ, এইটাই বুঝতে অসুবিধা হয় না। এই জন্যেই যে বাংলাদেশ চায় যে বর্ডার খোলা থাকুক, কাঁটাতারের বেড়া না থাকুক, তাতে বাংলাদেশ থেকে মানুষজন যেমন এখানে অনুপ্রবেশ করতে পারবে, অবৈধভাবে ভারতে আসতে পারবে বহু মানুষ, তেমনি চোরাচালানোর সুবিধা হবে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে এইটা থাকার মানে যদি উন্মুক্ত থাকে বর্ডার, তাহলে যেটা গরু চোরাচালান, যেটা সবথেকে বড় একটা ব্যাপার, সেই গরু চোরাচালানটা সেটা খুব সুবিধাজনক হয়। এটা মানুষ তো বটে, গরু হয় এবং অন্যান্য চোরাচালান। এখন ভারত এইগুলো বন্ধ করতে চায় বলে তারা কাঁটাতারের বেড়া দিতে গিয়েছে, কিন্তু সেই জায়গায় আপত্তি বাংলাদেশের, তারা দেবে না। এবং তার ফলে কি হয়েছে, তার ফলে এখন বেড়া দেওয়া বন্ধ রয়েছে। নিয়মে বলা হয়েছে যে বাংলাদেশের সহমত নিয়েই, এক দেশ অন্য দেশের সহমত নিয়ে ওই জিরো লাইনের মধ্যেও নির্মাণ করতে পারে। ভারত সেটা সম্ভবত সেটা করতে চায়নি, কারণ এই সরকারের সাথে করলেও তারা দু দলের মধ্যে যখন বর্ডারে বিএসএফ এবং বিজিবির মধ্যে মিটিং হয়, ফ্ল্যাগ মিটিং হয়, সেই মিটিংয়ে বলতেই পারে। কিন্তু এই ব্যাপারটা যেহেতু উচ্চ স্তরের ব্যাপার, অর্থাৎ ফ্ল্যাগ মিটিংয়ে 150 গজের মধ্যে কোনো নির্মাণ কোনো জায়গায় দেশ করতে পারবে কি না, সেটা ওই ফ্ল্যাগ মিটিংয়ের আলোচনায় সেটা ঠিক হয় না, সেটা একদম ওপর মহল থেকে আসে। এবং ইউনূস সরকার এখন যে পদ্ধতিতে যেভাবে সমস্ত জায়গায় ভারতের বিরোধিতা শুরু করে দিয়েছেন, তাতে সেখানে, এবং তারা তো চায় না যে বর্ডারে কাঁটাতারের বেড়া হোক, সুতরাং তারা অনুমতি দিত না। এবং ভারতের পক্ষেও তারা অনুমতি না দিলে সেই অনুমতি চাওয়াটাও সেটা একটা কি বলবো লজ্জার ব্যাপার হতো, তাদের খুব একটা তাদের আঁতে লাগতে পারতো। সেই জন্য ভারত করেনি। কিন্তু যখন তারা দিতে গিয়েছে ওখানে, বাংলাদেশ আপত্তি করেছে, ভারত কাজ বন্ধ করে দিয়েছে, অনেক জায়গাতেই কাজ বন্ধ করে রেখে দিয়েছে, যে জায়গাগুলোতে ভারতের পক্ষে 150 গজ ছেড়ে করা যায় না। এখন এই ব্যাপারে এইবার কিন্তু ফেঁসে গেছে বাংলাদেশ। সেটা ওই যে বললাম ঘটনার বিস্তৃত বিবরণ অনুযায়ী, সেটা হচ্ছে গত বর্ষায় বাংলাদেশের দিকে ওখানকার যে
আলীনগরে নদীর বাঁধের ব্যাপক ক্ষতি হয়। সেই ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করতে তারা ওখানটায় নির্মাণ করতে গেছে, এমব্যাঙ্কমেন্ট অর্থাৎ বাঁধ তৈরি করতে গেছে। এবং এই তৈরি করাটা সেটা তারা করেছে মোট প্রায় 6 কিলোমিটার তাদের এই বাঁধ এমব্যাঙ্কমেন্ট করেছে। এবং এটা করতে গিয়ে বাংলাদেশ প্রায় 200 মিটার তারা ওই জিরো লাইনের মধ্যে তাদের নির্মাণ করতে হয়েছে। নিশ্চয়ই প্র্যাকটিক্যাল অসুবিধা আছে। 6 কিলোমিটার জায়গাটা পুরোটা জুড়ে তারা তো আর অবৈধ নির্মাণ করেনি, কিন্তু এই 200 মিটারের যে নির্মাণ, ভারত সেইখানটায় আপত্তি জানিয়েছে। এবং এটা বাংলাদেশ ত্রিপুরার যে কৈলাসহর যে ওখানকার এলাকার মানুষজন, তারা কিন্তু বিপুল বিক্ষোভ দেখিয়েছে। ওখানকার যে কংগ্রেস দল ত্রিপুরা বিধানসভায়, সেখানকার নেতা, তিনি এটা বিধানসভায় তুলেছেন এই প্রশ্নটা, যে বাংলাদেশ আইন ভেঙে এইভাবে নির্মাণ করছে। এবং এর ফলে ভারত সে কাজ বন্ধ করে দিয়েছে। এবং ভারতের বিএসএফকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কারণ ওই যে নদিয়াতে মালদাতে যেভাবে ওরা আপত্তি জানিয়েছে, সেটা বিএসএফেরও, তাদেরও ভারতেরও অহমিকা বলবো না, ভারতেরও সেটা আদৌ ভালো লাগেনি। ফলে বিএসএফকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ওখানে কোনো রকমভাবে জিরো লাইনের মধ্যে যেন নির্মাণ না করতে পারে বাংলাদেশ। এখন এই যে ব্যাপারটা এর ফলে কিন্তু এটা যদি সম্পর্ক ভালো থাকতো দু দেশের, তাহলে কিন্তু এটা কোনো আলোচনার এটা নিয়ে কোনো রকম মতবিরোধের জায়গাই হতো না। কিন্তু আজকে এই যে মতবিরোধের জায়গাটা হয়েছে, তার জন্যে দায় কার? এটা যদি বাংলাদেশ একটু পিছন ফিরে দেখে, তাহলে বুঝতে পারবে এটা শুরু করেছে তাদের দিক থেকে। নদিয়া মালদাতে ভারত কখনোই গিয়ে বাংলাদেশের সীমানার মধ্যে গিয়ে তারা কিন্তু কোনো বেড়া দিতে যায়নি। তারা নিজেদের এলাকায় বেড়া দিচ্ছিল। কেবল 150 গজ ছেড়ে যে বেড়া দেওয়াটা, কিছু জায়গায় হয়তো জমির অধিগ্রহণ হতে পারে, অন্যান্য নানা রকম অসুবিধা হতে পারে, তার জন্যে এই প্র্যাকটিক্যাল অসুবিধার জন্য সেটা করতে পারেনি ভারত। তার জন্যেই সে করেছে 150 গজের যে একটা নিয়ম রয়েছে, সেই নিয়মের বাইরে তারা দিতে গিয়েছিল। বাংলাদেশ আপত্তি করেছে, ভারত সেই আপত্তির জায়গাগুলোতে কাজ বন্ধ করে রেখে দিয়ে, যেখানে আপত্তি উঠবে না সেখানে ঠিক কাজ চালিয়ে যাচ্ছে। এখন এই যে ব্যাপারটা হলো, এখন বাংলাদেশের এই যে যখন ত্রিপুরা সরকার বলেছে দু দেশের মধ্যে রিভার কমিশন আছে, সেই রিভার কমিশনে আলোচনা হবে, রিভার কমিশনের সিদ্ধান্ত হবে। এবং পরিষ্কার বলা যায় রিভার কমিশনে ভারতের রিভার কমিশনের ভারতের তরফ থেকে সেখানে যারা থাকবেন তারা এখানে কোনো অনুমতি দেবেন না। কারণ ওই যে তোমরা নদিয়াতে মালদাতে তোমরা বাধা দিয়েছ, সুতরাং ভারত সেইটা নিজেদের সপক্ষে ব্যবহার করবে। এবার দাঁড়াবে তাহলে কি? দাঁড়াবে দু দেশেরই মধ্যে ভারত যে কোনোভাবেই হোক, তারা এখন কাজ বন্ধ করেছে, যে জায়গায় কাজ হয়নি সেখানে নজর রাখবে। কিন্তু বাংলাদেশ, মনে রাখতে হবে, বাংলাদেশ ডাউনস্ট্রিমের দেশ, ভারতের ত্রিপুরা কিন্তু তার থেকে ওপরে আছে। এ নদী বাঁধ না দিলে ওই জায়গা থেকে বাংলাদেশের সমূহ ক্ষতি হবে। যদি বাঁধটা না দিতে পারে তারা পুরো, তাহলে সামনের সিজনে, সামনের যে বর্ষা, সেখানে কিন্তু বাংলাদেশকে ভুগতে হবে। সম্পর্ক এই জন্যই বলি, পাশাপাশি দুটো দেশ, প্রতিবেশী দুটো দেশ, এত বিশাল এলাকা জুড়ে যাদের সীমান্ত, তারা ঝগড়া না করে বাংলাদেশ যদি আজকে সহযোগিতার হাত বাড়িয়ে বা ভারতের সাথে সম্পর্ক রাখত, তাহলে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন ঠিকই কথা, কিন্তু এই সব ব্যাপারে ভারত বাংলাদেশের বিরোধিতা করত না। কিন্তু বাংলাদেশ বিরোধিতার জায়গাটা নিজেরা তৈরি করেছে। তারা পাঙ্গা নিতে গিয়েছে, যেটা বলে বাংলাতে। এবং আমি মনে করি এটা বাংলাদেশের মানুষ নয়, এই পাঙ্গা নিতে গিয়েছেন ইউনূস এবং তার দলবল, এই সরকার। সুতরাং এই সরকারকে জবাব দিতে হবে যে
তারা ওই বাদ না দিতে পারবে না এবং এর দায় সম্পূর্ণ তাদের। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।